মিশর পৃথিবীর অন্যতম প্রাচীন ও রহস্যময় সভ্যতার দেশ। আফ্রিকার উত্তর পূর্ব কোণে অবস্থিত এই দেশটির একদিকে সাহারা মরুভূমি, অন্যদিকে নীল নদ। এ যেন দুটি বিপরীত জগতের মিলনস্থল। এই পৃথিবীতে যে কয়টি রহস্যময় দেশ আছে, মিশর তার ভেতরে অন্যতম। এখানে আপনি এমন কিছুর ভেতরে বেড়াতে পারবেন আর এমন সকল কিছু স্পর্শ করতে পারবেন যা হয়তো আপনাকে কল্পনাতে 4000 থেকে 5000 বছর আগের দুনিয়াতে নিয়ে যাবে। কিন্তু সেগুলো কেন আর কিভাবে বানানো হয়েছিল তার 100% সঠিক উত্তর আপনি পাবেন না। পাশাপাশি আপনি যদি এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে যান, তবে বেশ কিছু বিষয় আপনার নজরে আসবে বা আপনার সাথে বেশ কিছু ঘটনা ঘটবে যা আপনাকে অনেক বেশি অবাক বা আহত না করলেও আপনার বেশ খানিকটা খারাপ লাগবে। চলুন মিশরের রহস্যের সাথে এর খারাপ ও ভালো দিকগুলোও জেনে আসি মরুচরের আজকের এই পর্বে। মিশরের ক্ষেত্রফল 10,01,408 বর্গ কিলোমিটার, যা 6.5টি বাংলাদেশের চেয়েও বড়। 2025 সালের অনুমানে দেশটিতে মোট জনসংখ্যা 10,94,50,000 জন, অর্থাৎ দেশটির প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 109 জন মতো মানুষ বসবাস করে। নাইজেরিয়া ও ইথিওপিয়ার পরে এটি হল সমগ্র আফ্রিকা মহাদেশের তৃতীয় সর্বাধিক জনবহুল রাষ্ট্র। এই দেশের সীমান্তবর্তী দেশ হল 4টি। মিশরের সাথে গাজা উপত্যকার 13 কিলোমিটার, ইসরায়েলের সাথে 208 কিলোমিটার, লিবিয়ার সাথে 1276 কিলোমিটার এবং সুদানের সাথে 1115 কিলোমিটার স্থল সীমান্ত রয়েছে। দেশের উত্তরে ভূমধ্যসাগর অবস্থিত। এখান থেকে সুয়েজ খাল শুরু হয়ে দক্ষিণ লোহিত সাগরের দিকে চলে গেছে। পূর্বে রয়েছে লোহিত সাগর, যেখানে রয়েছে বিখ্যাত রিসোর্ট শহর শারম এবং শেইখ। মিশর সম্পর্কে একটি অবাক করা প্রশ্ন হল, এত বিশাল দেশ হওয়া সত্ত্বেও কেন দেশটির 95% জায়গাতেই কেউ বসবাস করে না? কেন মিশরের 98% জনগণ মাত্র এই 3% অঞ্চলে বসবাস করে? মিশরের মোট ভূখণ্ডের প্রায় 95% এলাকা জুড়েই সাহারা মরুভূমি বিস্তৃত, যা অত্যন্ত শুষ্ক, রুক্ষ এবং বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী। সাহারা হল পৃথিবীর তৃতীয় বৃহত্তম মরুভূমি। প্রথমটি হল আন্টার্কটিকা এবং দ্বিতীয়টি হল আর্কটিক। তবে গরম বা উত্তপ্ত মরুভূমির তালিকাতে এই সাহারাই হল সবচেয়ে বড় মরুভূমি। যাই হোক, এই মরুভূমি অঞ্চলে কিছুক্ষণ অবস্থান করা গেলেও স্থায়ীভাবে বসবাস সম্ভব নয়। বসবাসের জন্য এমন জায়গার দরকার যেখানে জীবন ধারণের উপকরণ রয়েছে, উর্বর ভূমি ও পানির উৎস। আর মিশরের এমন জায়গা হল নীলনদ ও তার তীরবর্তী এলাকা এবং এর বদ্বীপ। আর এই কারণেই মিশরের প্রায় 98% মানুষ নীলনদের তীরবর্তী এবং এর বদ্বীপের মাত্র 3 থেকে 5% উর্বর অঞ্চলে ভিড় করে বসবাস করে। তাই জনসংখ্যার ঘনত্ব দেশের মোট আয়তনের তুলনায় অনেকটা কম হলেও নীলনদের নিকটবর্তী সরু অঞ্চলে এটি বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ অঞ্চলগুলির মধ্যে একটি। কায়রো, আলেকজান্দ্রিয়া এবং অন্যান্য প্রধান শহরগুলি এই উর্বর অঞ্চলে অবস্থিত। প্রাচীন যুগে মিশর সমগ্র বিশ্বের সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সভ্যতার একটি সভ্যতা ছিল। নীলনদের তীরে খ্রিস্টপূর্ব 3150 সালের দিকে মিশরীয় সভ্যতা গড়ে ওঠে, যা প্রায় 3000 বছর ধরে টিকে ছিল। এই নীল নদী হল পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, যা 6650 কিলোমিটার লম্বা। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমাজন নদীকেও দীর্ঘতম নদী বলা হয়। যাই হোক, নীলনদকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবন, কৃষি, বাণিজ্য ও শহর সংস্কৃতি গড়ে ওঠে। এই নদীকে তারা জীবনের দাতা বলে মনে করে, এজন্য মিশরকে প্রায়শই নীলনদের দান বলা হয়। এই নদীটি প্রতি বছর প্লাবনের মাধ্যমে উর্বর পলিমাটি এনেছিল, যার ফলে কৃষিকাজ সম্ভব হয়। দেশটির পূর্ণ সরকারি নাম হল মিশর আরব প্রজাতন্ত্র, আরব রিপাবলিক অব ইজিপ্ট। দেশটির সরকারি ভাষা হল আরবি। মিশরের নাগরিকদের বাংলায় মিশরীয় এবং ইংরেজিতে সাধারণত ইজিপশিয়ান বলা হয়। মিশরের রাষ্ট্রধর্ম হল ইসলাম। আরব বিশ্বে মিশরে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি এবং পৃথিবীর বুকে 6ষ্ঠ বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এই দেশের জনসংখ্যা 90% মুসলিম এবং বাকি 10% খ্রিস্টান। মিশর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলির মধ্যে একটি, কিন্তু এর অধিকাংশ জনগণ বর্তমানে উচ্চ দারিদ্র্য, বৈদেশিক ঋণ এবং মূল্যস্ফীতির কারণে অর্থনৈতিকভাবে বেশ দুর্বল। অনেকেই বেশ সংকটে রয়েছে। মিশর আফ্রিকার অনেক গরিব দেশের থেকে অনেকটা উন্নত হয়েছে, কিন্তু ধনী বা উন্নত দেশ বলতে যা বোঝায়, মিশর এখনও সে পর্যন্ত যায়নি। বিশ্বব্যাংক মোতাবেক মিশরকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হিসেবে শ্রেণীবিন্যাস করা হয়েছে। এই দেশটির পার ক্যাপিটা নমিনাল জিডিপি $3191 মার্কিন, যা 138তম, যেখানে বাংলাদেশের পার ক্যাপিটা নমিনাল জিডিপি $2734 মার্কিন, যা 147তম। অর্থাৎ মিশরের মানুষ বাংলাদেশের মানুষের তুলনায় কিছুটা ধনী। কায়রো মিশরের রাজধানী এবং আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম জনবহুল শহর, যেখানকার জনসংখ্যা 2 কোটিরও বেশি।
নীলনদের পূর্ব তীরে গড়ে ওঠা এই শহরটি হাজার হাজার বছরের ইতিহাস, ইসলামিক স্থাপত্য এবং জীবন্ত বাজার সংস্কৃতির জন্য বিখ্যাত। কায়রোকে বলা হয় সিটি অফ 1000 মিনারেটস, কারণ এখানে অসংখ্য ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেমন আল আজহার মসজিদ, মোহাম্মদ আলী মসজিদ প্রভৃতি। গ্লোবাল পিস ইন্ডেক্স 2025-এ 163টি দেশের ভেতরে মিশরের অবস্থান 107, অর্থাৎ এই দেশটিতে শান্তির পরিমাণ খুব বেশি খারাপ না হলেও শান্তিতে দেশটি মোটামুটি মধ্যম অবস্থানেই রয়েছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025-এ 147টি দেশের ভেতরে মিশরের অবস্থান 135, অর্থাৎ জনগণের সন্তুষ্টি বা সুখের দিক থেকে এই দেশটি একেবারেই পিছিয়ে। মোটামুটি অন্যান্য র্যাঙ্কেও মিশরের অবস্থান এমনই, একেবারে খারাপও নয় আবার খুব বেশি ভালোও নয়। মিশরের সরকারি মুদ্রা হল মিশরীয় পাউন্ড। এক ইজিপশিয়ান পাউন্ড সমান 2.6 বাংলাদেশি টাকা। হাজার হাজার বছর আগে এই মিশরের মানুষ যে কতটা জ্ঞানী আর কতটা প্রকৌশল বিদ্যায় পারদর্শী ছিল, চলুন তার কিছু নমুনা দেখে আসি। হায়ারোগ্লিফিক, এটি হলো প্রাচীন মিশরের একটি জটিল চিত্রভিত্তিক লিপি ব্যবস্থা, যা প্রায় 3200 খ্রিস্টপূর্বাব্দে উদ্ভূত হয় এবং প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যবহৃত হয়। এতে 700-রও বেশি চিহ্ন রয়েছে। মিশরীয়রা মূলত মন্দির, পিরামিড এবং সমাধিতে এই লিপি ব্যবহার করত, কারণ এটি ছিল অত্যন্ত আধুনিক এবং শৈল্পিক লিখন শৈলী। 1822 সালে রোজেটা স্টোনের সাহায্যে ফ্রাঁসোয়া শপলিও প্রথমে এই লিপি পাঠোদ্ধার করেন, যাতে করে মিশরের ইতিহাস ও সংস্কৃতি বোঝার দ্বার খুলে যায়। ক্যালেন্ডারের উদ্ভাবক, প্রাচীন মিশরীয়রা চাঁদের গতিবিধি এবং নীল নদের বার্ষিক প্লাবনের পূর্বাভাস দেওয়ার জন্য একটি সৌর ক্যালেন্ডার তৈরি করেছিল। এই ক্যালেন্ডারে ছিল 365 দিন এবং 12 মাস। এই ক্যালেন্ডারটি পরবর্তীকালে আধুনিক ক্যালেন্ডারের ভিত্তি তৈরি করেছিল। প্রথম কাগজের ব্যবহার, প্রাচীন মিশরের মানুষেরা প্যাপিরাস নামক এক প্রকার নলখাগড়া উদ্ভিদ থেকে কাগজ তৈরি করত। এই প্যাপিরাস শিটগুলো লেখার জন্য ব্যবহৃত হতো এবং এটি ছিল আধুনিক কাগজের আদি রূপ। প্যাপিরাসে লেখা অসংখ্য স্ক্রোল বা নথি প্রাচীন মিশরীয়দের জীবন ও জ্ঞান সম্পর্কে মূল্যবান তথ্য দেয়। তরখান পোশাক, 1913 সালে মিশরের কায়রোর দক্ষিণে অবস্থিত তরখান সমাধিস্থল থেকে এই তরখান পোশাকের নামকরণ করা হয়েছে। এটি 5000 বছরেরও বেশি পুরনো একটি লিনেন পোশাক। এটি এই পৃথিবীর সবচেয়ে প্রাচীন বোনা পোশাক। এটি মিশরীয় বস্ত্রশিল্প ও সেলাইয়ের দক্ষতার প্রমাণ দেয়। প্রথম ঘড়ির আবিষ্কার, প্রাচীন মিশরীয়রা সময় পরিমাপ করার জন্য সূর্যঘড়ি এবং জলঘড়ি ব্যবহার করত। জলঘড়ি ছিল মূলত একটি ছিদ্রযুক্ত পাত্র, যাতে পানি ধীরে ধীরে ফোঁটা ফোঁটা আকারে পড়তে থাকে এবং সময়ের সঙ্গে সঙ্গে পানির স্তর কমে যাওয়ার মাধ্যমে সময় গণনা করা হতো। আধুনিক চিকিৎসাবিদ্যার প্রাথমিক চর্চা, প্রাচীন মিশরীয়রা চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট উন্নত ছিল। তারা জটিল অস্ত্রোপচার করত, ভাঙা হাড়ের চিকিৎসা করত এবং দাঁতের সমাধানের চেষ্টা করত। তাদের কাছে চিকিৎসার উপরে লেখা বেশ কিছু প্রাচীন গ্রন্থও পাওয়া গেছে, যেমন এডওয়িন স্মিথ প্যাপিরাস, যা তাদের জ্ঞানের গভীরতারই প্রমাণ দেয়। মেকআপ এবং কসমেটিক্স উদ্ভাবন, মিশরীয়রা খনিজ পদার্থ যেমন ম্যালাকাইট এবং গ্যানালা থেকে আইলাইনার এবং লিপস্টিক তৈরি করত, যা সূর্যের আলো থেকে চোখকে রক্ষা করত এবং সৌন্দর্য বাড়াত। এটি ছিল বিশ্বের প্রথম স্থায়ী মেকআপ, যা আজকের কসমেটিক্সের আদিরূপ। পিরামিড এবং স্থাপত্য প্রকৌশল, প্রাচীন মিশরীয়রা তাদের বিশাল পিরামিড এবং মন্দির নির্মাণের মাধ্যমে স্থাপত্য ও প্রকৌশল বিদ্যার চূড়ান্ত নিদর্শন রেখে গেছেন। পাথর উত্তোলন, পরিবহন ও নিখুঁত স্থাপন প্রমাণ করে তাদের গণিত ও প্রকৌশল দক্ষতা অত্যন্ত অসাধারণ ছিল। মিশরের সবচেয়ে বড়, পুরনো এবং আকর্ষণীয় পিরামিড হচ্ছে গিজার পিরামিড বা খুফুর পিরামিড। এটি বিশ্বের সপ্ত আশ্চর্যের একটি। এটি তৈরি হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 4500 বছর আগে, যার উচ্চতা প্রায় 481 ফুট। 1311 সালে ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথিড্রাল তৈরি হওয়ার আগ পর্যন্ত এই পিরামিডই ছিল মানবসৃষ্ট এই পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। 1548 সালে ইংল্যান্ডের লিঙ্কন ক্যাথিড্রাল ভেঙে যাওয়ার পর এই পিরামিড আবার সবচেয়ে বড় স্থাপনার সম্মান পায়। কিন্তু আধুনিক যুগে 1884 সালে ওয়াশিংটন মনুমেন্ট এবং আরও কিছু মানবসৃষ্ট কাঠামো এর চেয়ে বড় করে তৈরি করা হয়। যাই হোক, এই পিরামিড 52,900 বর্গমিটার বা প্রায় 40 বিঘা জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় 20 বছর এবং শ্রমিক খেটেছিল আনুমানিক 1 লক্ষ। তবে অবাক করার বিষয় হলো, আধুনিক প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুসারে এরা কৃতদাস ছিল না। তারা ফারাও বা ফেরাউনদের প্রতি আনুগত্য ও ধর্মীয় বিশ্বাস থেকেই পিরামিড তৈরির এই কাজগুলি করত। তাদের কঠোর পরিশ্রমের জন্য খাবার, বাসস্থান ও চিকিৎসা দেওয়া হতো। গ্রেট পিরামিডটি আনুমানিক 23 লক্ষ ব্লক দিয়ে তৈরি। এটি নির্মাণে প্রায় 55 লক্ষ টন চুনাপাথর, 8,000 টন গ্রানাইট এবং 5 লক্ষ টন মর্টার ব্যবহার করা হয়েছিল।
কোনো প্রকার আধুনিক যন্ত্রপাতি ছাড়াই তারা কিভাবে এমন স্থাপনা বানিয়েছিল তার 100% সঠিক উত্তর আজও পাওয়া যায়নি। অনেকগুলি তত্ত্ব বা থিওরি সামনে আসলেও একেবারে 100% তার উপরে নিশ্চয়তা দেওয়া যায় না যে সেটিই সত্য। প্রাচীন মিশরের শাসককে বলা হতো ফারাও বা ফেরাউন, যাদেরকে জনগণ শুধু রাজা নয় বরং দেবতাদের প্রতিনিধি হিসেবে পূজা করত। তারা রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন। ফারাওদের উদ্দেশ্য ছিল দেশ পরিচালনার পাশাপাশি দেবতাদের ইচ্ছা বাস্তবায়ন করা এবং নীল নদের উর্বরতা বজায় রাখা। মৃত্যুর পর তারা পরকালে নতুন জীবন ফিরে পাবেন এই বিশ্বাস থেকে তাদের জন্য বিশাল সমাধি ও পিরামিড নির্মাণ করা হতো। অর্থাৎ আজকে যে বিশাল পিরামিডগুলো আপনি দেখছেন সেগুলোকে আপনি কবরও বলতে পারেন। ফারাওদের দেহ মমি করে হাজার হাজার বছর ধরে সংরক্ষণ করার লক্ষ্য ছিল যাতে আত্মা দেহে ফিরে আসতে পারে। বিখ্যাত ফারাওদের মধ্যে ছিল দ্বিতীয় রামসেস, তুতেনখামুন এবং মহিলা ফারাও হ্যাটশেপসুট। ফারাও দ্বিতীয় রামসেস, যাকে মুসলিম সমাজে সচরাচর শুধুমাত্র ফেরাউন নামে ডাকা হয়, তিনি ছিলেন সবচেয়ে শক্তিশালী এবং সুপরিচিত শাসকদের মধ্যে একজন, যাকে প্রায়শই রামসেস দ্য গ্রেট নামে অভিহিত করা হয়। তিনি দীর্ঘ 66 বছর মিশর শাসন করেন এবং এই সময়ে মিশর সামরিক শক্তি, স্থাপত্য এবং সংস্কৃতির সমৃদ্ধির শিখরে পৌঁছেছিল। দ্বিতীয় রামসেস বা ফারাওকে সাধারণত ফেরাউন হিসেবে চিহ্নিত করা হয়, যিনি নবী মুসা আলাইহিস সালামের সময়কালে মিশর শাসন করতেন এবং অত্যাচারী শাসক হিসেবে পরিচিত ছিলেন। পুরুষদের মধ্যে দ্বিতীয় রামসেস যেমন প্রভাবশালী ছিলেন, তেমনই মিশরের ইতিহাসে হ্যাটশেপসুট ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী নারী ফারাও। সাধারণত ফারাও উপাধি পুরুষদের জন্য সংরক্ষিত ছিল। হ্যাটশেপসুট সিংহাসনে আরোহণ করে পুরুষদের মতো পোশাক পরিধান করতেন এবং পুরুষের মতো নকল দাড়িও লাগাতেন, যাতে কেউ তার ক্ষমতা নিয়ে যেন প্রশ্ন তুলতে না পারে। তার শাসনকাল ছিল সমৃদ্ধি এবং শান্তিপূর্ণ। মিশরীয় রাজবংশের অন্যান্য নারীদের থেকে তার রাজত্বকাল ছিল দীর্ঘতর। অনেক প্রত্নতাত্ত্বিকের মতে ফেরাউনদের সমাধির সামনে সতর্কবার্তা লেখা থাকত, যারা বিশ্রাম ভঙ্গ করবে তারা অভিশাপ পাবে। 1922 সালে তুতানখামুনের সমাধি টন অব তুতানখামুন খোলার পর কয়েকজন গবেষকের রহস্যময় মৃত্যু হয়, যা এই অভিশাপকে আরও রহস্যময় করে তোলে। তুতানখামুনের সোনার মুখোশ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আর্টিফ্যাক্ট। এই মুখোশটি খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি এবং এর নিখুঁত সৌন্দর্য আজও বিজ্ঞানীদের অবাক করে দেয়। মাত্র 9 বছর বয়সে রাজা হওয়া তুতানখামুনের সমাধিতে এমন ধন সম্পদ কেন রাখা হয়েছিল তা এখনও পুরোপুরি জানা যায়নি। গিজার গ্রেট স্ফিংস হল একটি বিশাল চুনোপাথরের মূর্তি, যার মাথা মানুষের মতো এবং শরীর সিংহের মতো। এটি পৃথিবীর সবচেয়ে বড় একক পাথরের ভাস্কর্য। এর আসল উদ্দেশ্য কি ছিল, কেন এটি তৈরি করা হয়েছিল তা আজও অজানা। স্ফিংসের নাক কিভাবে ভাঙল তা নিয়ে বহু তত্ত্ব আছে। যুদ্ধ, আবহাওয়া বা মানুষের আঘাত ইত্যাদি। কেউ কেউ বলেন ভাঙা নাকের মধ্যেই এর ইতিহাস লুকিয়ে আছে। আজকের দিনে মিশর ভ্রমণ করে হাজার হাজার বছর আগেকার মানুষ ও তাদের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখা সম্ভব। এসবের রহস্যও অনেকটা জানা সম্ভব, কিন্তু সকল রহস্য আপনি কখনোই জানতে পারবেন না। আজ আপনি চাইলে মমি দেখতে পাবেন, কিন্তু যখন এই মমির মানুষটি জীবিত ছিল, সে কিভাবে হাঁটত, কিভাবে চিৎকার দিত, কেমন করে খাবার খেতে বসত, কেমন ছিল তার নম্রতা বা হিংস্রতা ইত্যাদির শতভাগ চিত্র আপনি কখনোই অনুমান করতে পারবেন না। কিউপেট্রা সপ্তম ছিলেন প্রাচীন মিশরের শেষ ফারাও এবং ইতিহাসের অন্যতম রহস্যময় ও প্রভাবশালী নারী শাসক। তিনি ছিলেন অসাধারণ বুদ্ধিমতী, বহুভাষায় পারদর্শী এবং রাজনৈতিক কৌশলী। রোমান সাম্রাজ্যের শক্তির বিরুদ্ধে মিশরকে রক্ষা করতে তিনি জুলিয়াস সিজার ও মার্ক অ্যান্টনির সঙ্গে জোট গড়েছিলেন। তিনি বেশ সুন্দরী ছিলেন। তার সৌন্দর্যের চেয়ে তার মেধা, নেতৃত্বগুণ এবং কূটনৈতিক দক্ষতায় তাকে ইতিহাসের কিংবদন্তি করে তুলেছে। অবশেষে অক্টাভিয়াসের সঙ্গে যুদ্ধের পরাজয়ের পর তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়। ভ্যালি অব দ্য কিংস হল প্রাচীন মিশরের নতুন রাজ্যের ফারাওদের সমাধিস্থল, যেখানে মোট 65টি সমাধি এবং চেম্বার আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে প্রায় 20টি সমাধিতে রাজাদের সর্বশেষ পাওয়া গিয়েছে। কিন্তু অনেক সমাধি লুটের শিকার হওয়ার কারণে পূর্ণাঙ্গ মমি কম। তবে ভ্যালি অব দ্য কিংস ছাড়াও মিশরের অসংখ্য স্থানে মমি পাওয়া গিয়েছে। মিশরের জাদুঘরগুলিতে 20টি থেকে 22টি রাজকীয় মমি রয়েছে। এই দেশটির সুয়েজ খাল হল বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানবসৃষ্ট জলপথগুলির মধ্যে একটি। এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সঙ্গে সংযুক্ত করে এশিয়া ও ইউরোপের মধ্যকার সমুদ্র পথকে অনেক সংক্ষিপ্ত করেছে। এই খালটি বিশ্বের বাণিজ্যের জন্য অত্যন্ত অত্যাবশ্যকীয় রুট হিসেবে পরিচিত। সুয়েজ খাল থাকার সবচেয়ে বড় উপকার হল ইউরোপ থেকে এশিয়া যাওয়ার সমুদ্রপথ হাজার হাজার কিলোমিটার কমে গেছে, ফলে সময়, জ্বালানি ও পরিবহন খরচ ব্যাপকভাবে কম পড়ে। এটি মিশরকে বছরে কয়েক কোটি ডলার আয় করে দেয়। যদি এই খাল না থাকতো তাহলে জাহাজগুলো আফ্রিকার দক্ষিণের উঁচু ঝুঁকির কেপ অফ গুড হোপ ঘুরে যেত এবং এতে অনেক বেশি পরিমাণ সময় লাগতো, যাতে করে বৈশ্বিক বাণিজ্য অনেক ধীর এবং ব্যয়বহুল হয়ে যেত।
মিশরের মরুভূমির রাত অবিশ্বাস্য সুন্দর। তাপমাত্রা নেমে যায় এবং আকাশে লক্ষ লক্ষ তারার ঝলকানি দেখা যায়। সাইনাই মরুভূমির রাত পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়। মিশর একটি মুসলিম প্রধান দেশ। এখানকার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির সাথে অনেকটাই মিলে যায়। এরপরও আপনি যদি একজন বাংলাদেশি অথবা ভারতীয় হিসেবে মিশরে যান, তবে আপনার সামনে এমন কিছু ঘটনা পরিলক্ষিত হবে অথবা আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার একেবারেই ভালো লাগবে না। যেমন উচ্চমাত্রার যৌন হয়রানি। মিশর বিশ্বে যৌন হয়রানির অন্যতম খারাপ অবস্থার দেশ হিসেবে পরিচিত। বিশ্বব্যাপী জরিপে দেখা যায় দেশটির রাস্তায়, বাজারে, গণপরিবহনে নারীদের হয়রানির ঘটনা খুবই সাধারণ। এক প্রতিবেদনে বলা হয়েছে প্রায় 99.3% মিশরীয় নারী কিছু না কিছু যেমন মৌখিক বা শারীরিক যৌন হয়রানির শিকার হয়েছেন। রিপোর্টে আরও বলা হয় শারীরিক স্পর্শের শিকার হয়েছেন 96.5% নারী। অত্যন্ত বেশি দাম বলার অভ্যাস। মিশরের ব্যবসায়ীরা বিদেশি দেখলে দোকান, ক্যাব, ছোট রেস্টুরেন্ট সবখানে দাম 2 থেকে 3 গুণ বেশি বলে। আপনি যদি মনে করেন এখানে দর কষাকষি করতে হয় না, তাহলে আপনি বড় বেশি ঠকে যাবেন। পর্যটন এলাকায় অতিরিক্ত হয়রানি। পিরামিড, লাক্সার বা অন্য বড় পর্যটন কেন্দ্রগুলোর আশেপাশে বিক্রেতা, গাইড, ট্যাক্সি চালকেরা পর্যটকের কাছে পণ্য বিক্রি বা সেবা দেওয়ার জন্য অতিরিক্ত চাপাচাপি করে। এই হ্যারাসমেন্ট বা জোর করে কিছু কেনার জন্য তাড়া করা মিশরের পর্যটন শিল্পের একটি সুপরিচিত খারাপ দিক। সবকিছুতে বকশিশ চাওয়া মনোভাব। মিশরে আপনি যেখানে যাবেন না কেন, হতে পারে হোটেল, ট্যাক্সি, মিউজিয়াম, রাস্তা, টয়লেট, এমনকি ছবি তুলতে বা সেলফি তুলতেও যদি কেউ আপনাকে সাহায্য করে, তাহলে সেই বকশিশ দাবি করে, যা আপনার কাছে অনেকটাই খারাপ লাগতে পারে। মহিলাদের পোশাকে পাশ্চাত্য প্রভাব ও স্বাধীনতা। কায়রো, লাক্সার বা রেড সির রিসোর্টগুলোর মতো আধুনিক এবং পর্যটন এলাকায় মহিলাদের পোশাকে অনেক বেশি স্বাধীনতা দেখা যায়। অনেক ক্ষেত্রে তারা সমুদ্র সৈকতে অত্যন্ত সংক্ষিপ্ত পোশাক পরিধান করে। শহরাঞ্চলে কিছু মিশরীয় নারী হিজাব ও শালীন পোশাক পরলেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তারা পাশ্চাত্য পোশাক পরে চলাফেরা করছে। মিশরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, ফসফেট, লোহার আকরিক, স্বর্ণ, চুনাপাথর ইত্যাদি। মিশরের রপ্তানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছে মিশর জিনিসপত্র বিক্রি করে সেগুলো হলো সৌদি আরব, তুরস্ক, ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ইত্যাদি। মিশরের আমদানি অংশীদার অর্থাৎ যে সকল দেশের কাছ থেকে মিশর নিজেই কেনাকাটা করে থাকে সেগুলো হলো চীন, সৌদি আরব, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি ইত্যাদি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। মরুচর চ্যানেলটিকে পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমাদের ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশনের শেষ লাইনে দেওয়া আছে।